আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। সৌদি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের সফরে $25 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা, 2 চুক্তি ও 4 সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি। ঢাকা উত্তরের মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ, জনগণের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঐতিহাসিক 7 মার্চে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মৌলভীবাজার 2 আসনে নির্বাচিত ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মনসুর, অঙ্গীকার ভঙ্গের অভিযোগ বিএনপির। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এবারের সফরে প্রায় $25 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা করছে বাংলাদেশ। আজ এ সংক্রান্ত 2টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এদিকে দুদেশের বাণিজ্য বাড়াতে রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন সফররত সৌদি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী। রাজধানীর একটি হোটেলে সৌদি বাংলাদেশ বিনিয়োগ সংলাপ শেষে তিনি এই আশ্বাস দেন। আদ্দিন সজীবের রিপোর্ট। অর্থনীতিবিদরা মনে করেন সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যতটা ভালো, বাণিজ্য সম্পর্ক ততটা দৃঢ় নয়। দুদেশের মধ্যে $1.4 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য সন্তোষজনক নয়, তবে তাদের মতে ভৌগোলিক কারণে বাংলাদেশে বিনিয়োগ করা খুবই লাভজনক। India will be number 2 country, America will be number 3rd, and Japan now is number 4th, still they will be number 4th, and Indonesia will be number 5th country. So of the 5 largest economies, 4 are in Asia, and they are in close proximity to Bangladesh. We are in the middle. সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান দেশটির বাণিজ্যমন্ত্রী ডক্টর মুজিদ বিন আবদুল্লাহ আল কাসাবিও মনে করেন বাংলাদেশ বিনিয়োগের আদর্শ জায়গা, দুদেশের বাণিজ্য বাড়াতে তাই একটি রোড ম্যাপ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। And I can assure you that a new chapter of a Saudi-Bangladesh relation is established, and I hope we identify a roadmap, specific roadmap, what's after the meeting. And from this member, I would like to invite the business delegation as well as the government delegation to host a conference in Riyadh to explore business opportunities in Bangladesh. সংলাপ শেষে বিডা চেয়ারম্যান জানিয়েছেন সৌদি আরবের প্রতিনিধি দলের 2 দিনের এই সফরে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছে বাংলাদেশ। ম্যাটেরিয়ালাইজ হলে এটা 25 বিলিয়ন হতে পারে। এখন ডিপেন্ড করছে যে দুই পক্ষই যে যৌক্তিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে এবং খুব কী বলে যে বুদ্ধিমত্তার সঙ্গে যদি আমরা বিষয়গুলোকে সামনে নিয়ে যেতে পারি, যাতে করে দুই পক্ষেরই আপনার সুবিধা হয়। এসব চুক্তির ফলে অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ও ভ্রমণ সহ বিভিন্ন খাতে উপকৃত হবে বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জনগণ যে বিশ্বাসে ভোট দিয়েছে তার প্রতি সম্মান রেখে মানুষের কল্যাণে কাজ করতে ঢাকার জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। চকবাজার সহ আবাসিক এলাকায় দাহ্য পদার্থের সব গোডাউন সরিয়ে ফেলতে আবারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই আয়োজন। শুরুতেই ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ পড়ান প্রধানমন্ত্রী। এরপর 2 সিটি কর্পোরেশনের 50 জন নবনির্বাচিত কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় নিজেদের সক্ষমতা বাড়াতে সিটি কর্পোরেশনের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। উত্তর দক্ষিণ আমি যদিও ভাগ করেছি মানুষের সুবিধার জন্য, মানুষের সেবা নিশ্চিত করবার জন্য, কিন্তু শহর হিসেবে এটা আমাদের শহর, কাজে এই শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দরভাবে সাজানো
এবং মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া, তার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং আপনারাও আপনাদের উপরে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ জনগণ যে আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়ে আলাদা জায়গা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এটা অত্যন্ত দুঃখজনক, কাজে ইতিমধ্যে এখানে এই ধরনের দাহ্য পদার্থ থাকতে পারবে না, তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। একটানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশ উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নিয়াজ-জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন। 1971 সালের এই দিনে রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা দেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ওই ঘোষণার পর পাক হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে স্বাধীনতাকামী জনতা। ৭ মার্চের ভাষণকে এরই মধ্যে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তিনি বললেন, পশ্চিম সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐতিহাসিক ৭ মার্চে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সাথে মন্ত্রী পরিষদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। এই ভাষণ এখনও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাদশ জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে শপথ নেওয়ারও আহ্বান জানান তিনি। যে সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের এই দায়বদ্ধতার কারণেই তাদের সংসদে যে শপথ নেওয়া উচিত। আমরা যারা আজকে শপথ নিচ্ছেন তাদেরকে আমরা স্বাগতম জানাই, এবং যারা এখনও শপথ নেননি বিএনপি সহ অন্য দলের, তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন, এটা আমাদের প্রত্যাশা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মৌলভীবাজার 2 আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সকাল 11টায় সংসদ ভবনে তিনি শপথ নেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাঁকে শপথ বাক্য পাঠ করান। একাদশ সংসদ নির্বাচনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের মনোনয়ন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একই দলের অপর নির্বাচিত প্রার্থী মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল, তবে বুধবার স্পিকারকে দেওয়া এক চিঠিতে তিনি আজ শপথ নেবেন না বলে জানান। ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না মেনে শপথ নিয়ে রাজনৈতিক অঙ্গীকার ভঙ্গ করেছেন সুলতান মোহাম্মদ মনসুর বলে অভিযোগ করেছেন বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, রাজনীতিতে বিশ্বাসঘাতকতা করে তিনি গণশত্রুতে পরিণত হবেন। তার দল গণফোরাম গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, একদলীয় ক্ষমতা চিরস্থায়ী করতেই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত না করে তার জীবনকে সংকটাপন্ন করছে সরকার। রাজনীতিতে মানে ছলনা অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। আমি শুধু এইটুকুই বলবো। আর তার দল যে গণফোরাম, তারাই নিশ্চয়ই ব্যাপারে সেখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারাই ব্যবস্থা গ্রহণ করবেন। আদালতের নির্দেশ ও মন্ত্রীর প্রতিশ্রুতি এখনো কার্যকর হয়নি। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে প্রতি মুহূর্তে পার করছি উদ্বেগ, উৎকণ্ঠা আর অজানা আশঙ্কা। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর।
সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 19 মার্চ পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা মূল্যে শেয়ার বাজারে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। 30 জুন 2017 সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 25 টাকা 41 পয়সা। 5টি আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি গড় মুনাফা হয়েছে 1 টাকা 46 পয়সা। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। সভায় বর্তমান পরিস্থিতিতে আইসিবির ভূমিকা এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখা বিষয়ে আলোচনা করা হয়। ভালো কোম্পানির আইপিও নিয়ে আসতে আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে আরও সক্রিয় করার আহ্বান জানান ডিবিএ নেতারা। পাশাপাশি সরকারি কোম্পানির শেয়ার ছাড়ার বিষয়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয় বৈঠকে। আইসিবির সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, ডিবিএর প্রেসিডেন্ট মোহাম্মদ শাকিল রিজভী, সহসভাপতি শরীফ আনোয়ার হোসেন, পরিচালক রিচার্ড ডি রোজারিও সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উত্তরা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরবর্তী তারিখ অনুযায়ী আগামী 20 মার্চে বিকেল 3:30টায় কোম্পানির নিজস্ব অফিসে এই সভা অনুষ্ঠিত হবে। গতকাল বিকেল 3:30টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয় বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি 30% নগদ লভ্যাংশ দিয়েছিল। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড SAPL স্বতন্ত্র পরিচালক হিসেবে হেলাল উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে। কোম্পানির পরিচালনা পরিষদের সভায় তার নিয়োগ চূড়ান্ত করা হয়। হেলাল উদ্দিন আহমেদ সামিট পাওয়ার লিমিটেড এবং সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড দেশের প্রথম নৌ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও SAPL এর সাবসিডিয়ারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ভারতের 3টি নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করছে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মর্মবাণী সবার কাছে পৌঁছে দিতে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি আরও বলেন, ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে ইউনেস্কো নিজেও সমৃদ্ধ হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বেও যে কোনো মুক্তিকামী জনগোষ্ঠীর জন্য বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ প্রেরণা হিসেবে কাজ করবে। ভাষণটি এত শক্তিশালী বলেই এই ভাষণটি মানুষের মনে তার অধিকার আদায়ের জন্যে তাকে যোদ্ধা হতে তৈরি করে দেয় বলেই 75-এর 15ই আগস্ট হত্যা করবার পর সেই হত্যাকারীরা, তাদের দোসরেরা এই ভাষণটিকে এত ভয় পেয়েছিল। নতুন প্রজন্মের কাছে এই ভাষণের যে অন্তর্নিহিত বাণী সেটা পৌঁছে দেওয়ার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কাজ করবে। দেশ ও জাতিকে অর্থনৈতিক মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। 7 মার্চ উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে পাকিস্তানি শাসনামলের অত্যাচারের সার কথা বিশদভাবে উদ্ধৃত হয়েছে। ওই ভাষণে সাড়া দিয়ে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পরাধীনতা থেকে মুক্ত হয়েছিল বলে উল্লেখ করেন মন্ত্রী। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভালো ফলন হলেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে পটুয়াখালীর 12,000 হেক্টর জমির তরমুজ আবাদ। 7 লাখ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে জেলার রাঙামালিতে 10,500, গলাচিপায় 8,500, কলাপাড়ায় 2,500 সহ 22,000 হেক্টর জমিতে এবার তরমুজ চাষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে 2 দফা বৃষ্টিতে প্রায় 200 কোটি টাকার তরমুজের ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে প্রায় 10,000 তরমুজ চাষি। লাভের পরিবর্তে এখন ঋণ শোধের চিন্তায় দিশেহারা এই কৃষকরা। বিসি লাগানো হইতে কোনে প্রায় 2.5 মাস পর্যন্ত খাসে জায়গা খাটার পর যে তরমুজ পরা ধরছে এই বৃষ্টি তলাই গেছে। তো আমি মনে করেন প্রায় 1 লক্ষ টাকা খরচা করছি সার শুধু তো তখন আমার কি বিহান, আমার তো কৃষি দেওয়ার নিয়ে তো আতঙ্কই গেছে। ঠিকাদার মানুষ আছে, টাকাও দিতে পারতেছি না, নিজের যা আবহাওয়া লাগলে টাকা পয়সা জানলে সবই এই তরমুজের পিছনে আমি ব্যয় করছি। তো এখন বৃষ্টিপাতের ফলে এই সমস্যা তো অবশ্যই হয়েছে। কৃষকের যে লাভ, মানে মোটা অঙ্কের যে লাভের একটা পথ সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটা আর একটু সমস্যাই সৃষ্টি হয়ে গেল। এবার আন্তর্জাতিক সংবাদ।
আন্তর্জাতিক নিরাপত্তা সংকটের অভিযোগে পণ্য নিষিদ্ধ করায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চীনের জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে। এক বিবৃতিতে হুয়াওয়ে জানিয়েছে, মার্কিন কংগ্রেস নিরাপত্তা সংকটে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় নিষেধাজ্ঞার নির্দেশ অনৈতিক। আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কোম্পানির চেয়ারম্যান গুও পিং। মোবাইল ফোন সেবার প্রযুক্তি ব্যবহার করে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রীয় তথ্য সংগ্রহ করছে বলে বছরখানেক আগে অভিযোগ করে ওয়াশিংটন। চীন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে চরম উত্তেজনার মধ্যেই হুয়াওয়ের পণ্য ব্যবহার নিষিদ্ধ করে ওয়াশিংটন। এর মধ্য দিয়ে অনিশ্চিত হয়ে পড়ে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় হুয়াওয়ের অংশগ্রহণ। নাটোরের গ্রামে গ্রামে ঘুরছে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালা, যা থেকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ সহ 4 ধরনের সেবা নিয়ে উপকৃত হচ্ছেন গ্রামগঞ্জের মানুষ। স্থানীয়রা বলছেন, গ্রামে থেকেই ভ্রাম্যমাণ সেবা পাওয়ায় ভোগান্তির হাত থেকে রেহাই পাচ্ছেন তারা। একই সাথে বাড়তি খরচও নেই গ্রাহকদের। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, আগামী জুন মাসের মধ্যে নাটোরকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে সরকারের যে পরিকল্পনা রয়েছে তা পূরণে বিশেষ ভূমিকা রাখবে আলোর ফেরিওয়ালা কার্যক্রম। আগামী জুনের মধ্যে আমাদের রাজশাহী জেলা বাগমারা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কাজ সম্পন্ন হবে। আলোর ফেরিওয়ালা কর্মসূচি গ্রহণ করাতে গ্রাহক অনেক সন্তুষ্টি এবং যে মধ্যস্থি যে যারা আছে এর থেকে গ্রাহক রেহাই পাচ্ছে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ন্যায্য মূল্য না পেয়ে পেশা পরিবর্তন করছেন শরীয়তপুরের মৌমাছি চাষিরা। মৌমাছি চাষের পর মধু সংগ্রহ করে এতদিন লাভবান ছিলেন এখানকার চাষিরা। তবে বছরে 6 মাস বেকার বসে থাকা এবং মৌমাছিদের খাবার হিসেবে চড়া দামে চিনি কিনতে যেয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা। এই খাতে সরকারি ভর্তুকির দাবি করছেন মৌচাষিরা। সরকারিভাবে মধু ক্রয় করারও দাবি জানিয়েছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সচেতনতা কর্মশালা ও মৌচাষিদের তালিকা করে উদ্যোগ নেওয়া হবে। বর্তমান যে অবস্থা তাতে মৌমাছি নিয়ে কোনো রকমে বেঁচে থাকা ছাড়া ব্যবসা প্রফিট ঠিকমতো আসে না। পথে আপনার পুলিশই খুব বিরক্ত করে, 2000-5000 টাকা দেয়, কিন্তু আমাদের পক্ষে তো এটা দেওয়া সম্ভব না। মৌমাছি পালনের পক্ষে সরকার চিনির প্রতি ভর্তুকি দেয়, তাহলে মৌমাছি পালতে খুবই আমাদের উপকৃত হতো। আমাদের উপজেলা পর্যায়ে আমরা বলেছি যে সমস্ত মৌচাষিরা এখানে মৌবাক্স স্থাপন করেছে তাদের জন্য একটি তালিকা করা হয় এবং সেই অনুযায়ী তাদের সামাজিক নিরাপত্তারও যাতে ব্যবস্থা করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। ইনজুরি সময়ে মার্কাস রাশফোর্ডের নাটকীয় পেনাল্টি গোলে প্যারিস সেন্ট জার্মেইকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজির মাঠে 3-1 গোলের এই জয়ে ঘরের মাঠে প্রথম লেগে 2-0 গোলের হারকে পাল্টে দিয়ে শেষ 8 নিশ্চিত করে ম্যান ইউ। আরেক ম্যাচে রোমাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে পোর্তো। বিস্তারিত জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। নাটকীয়তার পর নাটকীয়তা, ইনজুরির সময় রেফারির পেনাল্টির বাঁশি, সেই গোলেই বিদায় নেইমারের পিএসজির। ঘরের মাঠের হারকে পাল্টে দিয়ে শেষ 8 ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে হারের কারণে ব্যাকফুটে থেকেই প্যারিসে খেলতে নেমেছিল ম্যান ইউ। কিন্তু ম্যাচ শুরু হতেই চমক, দ্বিতীয় মিনিটেই বেলজিয়ান তারকা রোমেলো লুকাকুর গোলে লিড অতিথিদের। সামলে নিতে মোটেও সময় নেয়নি ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে 10 মিনিটের মধ্যে সমতাও ফেরায় তারা। ম্যাচের বয়স আধ ঘন্টা না যেতেই আবারও লুকাকু জাদু, আবারও বোকা বললেন জিয়ানলুইজি বুফন। এগিয়ে রেড ডেভিলরা। কিন্তু প্রথম লেগে 2-0 গোলের জয়ের কারণে তখনও শেষ 8 পথেই ছিল পিএসজি। গোটা ম্যাচে বলের নিয়ন্ত্রণ আর আক্রমণে ইউনাইটেডকে নাজেহাল করে রেখেছে পিএসজি, কিন্তু কাঙ্ক্ষিত আরেকটি গোলের দেখা পায়নি। অবশেষে ম্যাচের 94 মিনিটে সেই নাটক। প্রেসনেল কিমপেম্বের বিপক্ষে হ্যান্ডবলের অভিযোগে রেফারির পেনাল্টির বাঁশি। ভিডিও রেফারির সাহায্য চেয়েও ফল হয়নি ফরাসিদের। ওলে গানার সোলশায়ার প্রমাণ করলেন ইউনাইটেডের কোচের দায়িত্বটা স্থায়ীভাবেই পাওনা তার। এদিকে দিনের অন্য ম্যাচে রোমাকে 3-1 গোলে হারিয়ে শেষ 8 খেলা নিশ্চিত করেছে এফসি পোর্তো। পোর্তোর মাঠে নির্ধারিত সময়ের খেলায় স্বাগতিকরা 2-1 গোলে এগিয়ে থাকলেও প্রথম লেগে ঠিক একই ফলের কারণে অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ। সেখানে 117 মিনিটে অ্যালেক্স টেলেসের গোলে পরের রাউন্ড নিশ্চিত হয় পর্তুগিজ ক্লাবটির। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার।
সৌদি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে $25 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা, 2 চুক্তি ও 4 সমঝোতা স্মারক সই। ঢাকা উত্তরের মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ, জনগণের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। ঐতিহাসিক 7 মার্চে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মৌলভীবাজার 2 আসনে নির্বাচিত ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মনসুর, অঙ্গীকার ভঙ্গের অভিযোগ বিএনপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।